ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি ইংলিশ ডিপার্টমেন্টের প্রিপারেশনটা শুরু করছি। শুরু করার আগে সবাই রেডি? আচ্ছা, ডু ইউ হ্যাভ দ্য সেম শিট উইথ? সবার কাছে একই শিট আছে আশা করি। তো কাজেই তোমরা একটু ফলো করো, এবং এটা একটু রেকর্ডেড ক্লাস হবে, কারণ অনেকেই যারা অ্যাটেন্ড করতে পারেনি, ইভেন সামওয়ান হু ইজ অ্যাটেন্ডিং ফ্রম Mymensingh and Dhaka, they can also just get this link, and after that they can follow the class. তাহলে আমি একটু দেখাই যে ইংলিশ ডিপার্টমেন্টের আসলে দুইটা আইটেমের উপর পরীক্ষা হয়, একটা হচ্ছে এসে আর একটা কম্প্রিহেনশন। তাহলে এখানে যেমন লেখা আছে, এখানে যেমন একটা কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশন আমার যদিও এখান থেকে উল্টা লাগছে, কারণ আসলে আমি ক্যামেরাটা আমার দিকে করে নিয়েছি, সেই কারণে রিভার্স করার কারণে উল্টা লাগছে। তাহলে এই প্রিপারেশনটা আমি জাস্ট এখানে একটা পেজ, যেভাবে ইংলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন হয় সেই প্রশ্ন মতো করে রেখেছি। এবং লিসেন টু মি, আমার সামনে আছে আমার অডিয়েন্স, মানে আমার স্টুডেন্টস, তারা এটা ফলো করবে। আচ্ছা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ রাজশাহী ইউনিভার্সিটি সেকেন্ড ফেজে যারা ইংলিশ রিটেন পরীক্ষা দেবে তাদের জন্য এটা করা। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। 5 into 5 equal to 25. Okay. Read the following passage and answer the questions. This romantic life in Kashmir was drawing to its end after 3 glorious months. তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো যে এটা একটা প্যাসেজ কম্প্রিহেনশন। প্যাসেজ কম্প্রিহেনশন কীভাবে কতটুকু লেন্থের থাকে সেটার একটা টাইপ, আইডিয়াল টাইপ আমি দেখাচ্ছি, এবং এটা একই সাথে আমি তোমাদেরকে বাংলা করে দিচ্ছি। আচ্ছা, তো বাংলা আসলে তোমরা নিজেরা বুঝতে পারবো, তারপরে বাংলা করলে তোমাদের কাছে একটু কমফোর্টেবল লাগবে, আর যারা আমার অনলাইনে যারা অডিয়েন্স আছে তারা হয়তো টাচ পাবে কিছুটা। দিস রোম্যান্টিক লাইফ ইন কাশ্মীর ওয়াজ ড্রয়িং টু ইটস এন্ড আফটার 3 গ্লোরিয়াস মান্থস। গ্লোরিয়াস মান্থস কয় মাসের কথা বলা হয়েছে এখানে? 3 মান্থস। তাহলে দিস রোম্যান্টিক লাইফ ইন কাশ্মীর, তাহলে কাশ্মীরের এই রোম্যান্টিক জীবনটা ওয়াজ ড্রয়িং টু ইটস এন্ড। ড্রয়িং টু ইটস এন্ড মানে কামিং টু ইটস এন্ড আফটার 3 গ্লোরিয়াস মান্থস। কয় মাস মহিমান্বিত সময়? 3 মাসের। তাহলে এখানে 3 মাস মহিমান্বিত সময় যেটা কাশ্মীরে কাটাতে এসছে, কারা কাটাতে এসছে সেটা পরে বলা আছে, যে তাদের 3 মাস সময়, নির্ধারিত 3 মাস সময়ে মহিমান্বিত মাস মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে এই 3 মাস থাকাটা তাদের জন্য খুবই ইফেক্টিভ। তো সেই কারণে এখানে 3 গ্লোরিয়াস মান্থসটা শেষ হয়ে যাচ্ছে 3 মাসের কাশ্মীরের জীবনটা, কাশ্মীরে থাকার 3 মাস সময়টা। ক্লিয়ার না? মিস জোন ওয়াজ লিভিং এ উইক আর্লিয়ার দ্যান মিসেস রোডস। তাহলে এখানে দুইটা ক্যারেক্টার আছে, কে বলো তো? গুড। মিস জোন অ্যান্ড মিসেস রোডস, ওয়ান ইজ ম্যারিড, দ্য আদার লেডি ইজ আনম্যারিড। দেখে নি, দ্য ফার্স্ট ওয়ান ইজ রাদার আনম্যারিড অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রাদার ম্যারিড। আচ্ছা, এই দুইজনের মধ্যে এই মিস জোন যিনি আনম্যারিড, এই লেডিটা নির্দিষ্ট সময়ের 3 মাস সময় থাকবেন, এই 3 মাসের 1 সপ্তাহ আগেই তিনি বিদায় নিচ্ছেন। কোন লেডি? আনম্যারিড, ব্যাচেলর। অ্যান্ড মিসেস রোডস অ্যান্ড অ্যাবাউট 2 days বিফোর শি লেফট, এবং তার 2 দিন আগে 2 days বিফোর শি লেফট, তাই না? তার নির্দিষ্ট সময় শেষ করা 2 দিন আগে, আই টুক হার অ্যালোন টু দ্য হোটেল ফর ডিনার। এখানে কে বলছে? আইয়ের কি পরিচয় পাওয়া গেছে? না। তাহলে আই টুক হার অ্যালোন, আমি তাকে একাকে নিয়ে গেলাম। একাকে কাকে নিয়ে গেল? এটা কি মিস নাকি মিসেস? কাকে নিয়ে গেল? মিসকে। আই টুক হার অ্যালোন টু দ্য হোটেল ফর ডিনার, তাকে আমি ডিনারের জন্য, রাতে খাবার খাওয়ানোর জন্য আমি হোটেলে নিয়ে গেলাম। উই ওয়াক টু দ্য, এই আয়ের পরিচয়টা এখনই বলা যাবে না, এটা সিক্রেট। এবং এটা যখন পাবা তখন মনে হবে যে না, আসলে আইটা আমরা যা ভেবেছি ওই রকম কিছু না। অ্যান্ড 2 days বিফোর শি লেফট, হ্যাঁ, আই টুক হার অ্যালোন টু দ্য হোটেল ফর ডিনার, উই ওয়াক টু দ্য হোটেল ইন পারফেক্ট সাইলেন্স। আমরা হোটেলের দিকে আগালাম, হাঁটলাম একটা পূর্ণ নীরবতায়। এ সাইলেন্স সো হেভি দ্যাট আই কুড হার্ডলি ব্রিথ। এই নীরবতাটা এতটাই ভারী মনে হচ্ছিল যে আমি যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না। আচ্ছা, এটা কে বলছে আমি আগেই বলবো না, তাহলে বলো তো। বলছে যে ভারী লাগছে, মানে এই হেঁটে যাওয়াটা, মানে হোটেলে হেঁটে যাওয়াটা ভারী লাগছে কেন? কারণ কেউ কারোর সাথে কথা বলছে না, সেই কারণে এটা তাদের এই সাইলেন্সটা তার কাছে অসহনীয় লাগছে, যিনি এই আয়ের কাছে, তাই না? আচ্ছা, আই কুড হার্ডলি ব্রিথ, আমার মনে হচ্ছে এই নীরবতায় আমি যেন নিঃশ্বাস ফেলতে পারছি না। দ্য হোটেল সিম টু বি ফার অ্যাওয়ে অ্যান্ড নট ফার
এনাফ, তাই না? অ্যান্ড ইয়েট নট ফার এনাফ। হোটেলকে মনে হচ্ছে অনেক দূরে, কিন্তু আসলে দূরে না। আচ্ছা বলো তো, আসলে খুব অল্প অল্প ডিস্ট্যান্সে তারা যে বাংলোতে উঠেছে, মানে এখানে দুই লেডির কথা বলা হচ্ছে, এই দুই লেডি তাহলে পরিচয়টা কি? আর দে দ্য সিটিজেন্স অফ দ্য প্লেস অর আর দে টুরিস্টস? টুরিস্ট হিসেবে আসছে। কে কে? মিস জোন আর মিসেস রোডস। গুড। তো বলছে যে দূরে মনে হচ্ছে, কিন্তু আসলে দূরে নয়। দ্যাট নাইট অ্যাজ আই সার্ভড হার টেবল দ্য টেম্পটেশন টু টাচ হার ওয়াজ ওভার পাওয়ারিং। ওই দিন আমি যখন তাকে টেবিলে খাওয়াচ্ছিলাম, তখন তাকে ছুঁয়ে দেখার লোভটা আমি সামলাতে পারছিলাম। এটা কে বলছে? আই। এখন বলতো এই আয়ের ব্যাপারটা একটু পরেই বুঝবা যে ওই দিন যখন তার মানে এখান থেকে যখন বলছি যে আমি তাকে যখন টেবিলে খাবার দিচ্ছিলাম, তখন তাকে ছুঁয়ে দেখার লোভটা আমি সামলাতে পারছিলাম না। এটা বলছে আই। অ্যান্ড আই হ্যাড অলমোস্ট ফরগটেন মাইসেলফ হোয়েন আই ড্রপড হার কফি কাপ। এবং আমি নিজেকে ভুলে গেলাম যখন আমি তাকে কফি কাপ এগিয়ে দিতে গিয়ে ফেলে দিলাম। হোয়েন আই ড্রপড হার কফি কাপ, তাই না? এখানে খুব একটা চমৎকার সিগনিফিকেন্স আছে, দেখো। হুইচ মেড মি পুল মাই সেলফ টুগেদার। এই যে আমি ফেলে দিলাম, যেটা আমাকে যেন একটু হু হু করে কষ্ট দিল। অ্যান্ড আই রিয়েলাইজ মাই পজিশন ইন মাই কাস্ট। তখন আমি আমার জাত এবং আমার যে ধর্ম, আমার অবস্থান, সেটা সম্পর্কে টের পেলাম। তার মানে এখানে আই যে বলছে, আইটা বলছে যে যখন আয়ের মধ্যে একটু পরিবর্তন আসলো, মানে সে বুঝতে পারলো যে আমার চিন্তাভাবনার মধ্যে কিছু ভ্রান্তি আছে। আমি এই ভ্রান্তিটার কখন টের পেল? যখন কফি কাপটা পড়ে গেল। যদি ও স্বাভাবিক চিন্তা করতো, তাহলে কিন্তু কফি কাপটা স্মার্টলি আগাই দিতে পারতো যে মিস জন টেক ইউর কফি কাপ, তাই কিনা? কিন্তু ওর মধ্যে একটু অ্যানোমেলাস চিন্তাভাবনা আছে বলেই তার মধ্যে এক ধরনের অস্থিরতা ভেতর থেকে কাজ করছে, এবং এই কফি পড়ে যাওয়ার সাথে একটা সাদৃশ্য আছে। হুইচ মেড মি পুল মাই সেলফ টুগেদার অ্যান্ড রিয়েলাইজ মাই পজিশন মাই কাস্ট। আমি আমার জাত এবং আমি আমার অবস্থানটা সম্পর্কে আমি টের পেলাম যে আমি নিশ্চয়ই ওই লেডির যোগ্য নই বলেই কফি কাপটা পড়ে গেছে। অন দ্য ওয়ে হোম দেয়ার ওয়াজ এ ব্রিজ ওভার দ্য ক্যানেল টু বি ক্রসড। ওয়ে হোম মানে যেখানে উঠেছে, সেখান থেকে ওই হোটেলে যাওয়ার সময় একটা কি আছে? ক্যানাল টু বি ক্রসড। ওই ক্যানেলটা পার হয়ে যেতে হয়। ধরো ওরা যে বাংলো, লেডি দুইটা যে বাংলোতে উঠেছে আর যে হোটেলে খেতে যাচ্ছে, বিটুইন বাংলো অ্যান্ড হোটেল দেয়ার ওয়াজ এ ব্রিজ ওভার দ্য ক্যানেল টু বি ক্রস, তাই না? শি স্টপড অন দ্য ব্রিজ উইদাউট এ ওয়ার্ড। আচ্ছা, তাহলে এই যে এই কথাগুলো কে বলছে? ন্যারেটর। যদি ন্যারেটর না বলে বলো আই। গুড, আইটা বলছে যে, এবং শি স্টপড অন দ্য ব্রিজ উইদাউট এ ওয়ার্ড। কোনো কথা না বলে লেডিসটা সেখানে থামলো। সো আই স্টপড বিসাইড হার লুকিং অন টু কাম ওয়াটার। এবং আমিও তার সাথে সাথে তার পাশেই দাঁড়ালাম, দাঁড়িয়ে ঠান্ডা শীতল পানির দিকে তাকে, লেডিকে দেখলাম যে ঠান্ডা শীতল পানির দিকে তাকিয়ে আছে। অফ দ্য ক্যানেল, ওই খালের ঠান্ডা শীতল পানির দিকে তাকিয়ে আছে লেডি। ওর পাশে আমিও থামলাম। শাইনিং বিটুইন দ্য জাইগ্যান্টিক চেনার ট্রিজ। যে পানিটা চকচক করছে ওই চেনার ট্রিজ। চেনার ট্রিজ মানে ধরো পাইন ট্রিজ, দেবদারু গাছ। ওইখানে চেনার ট্রিজ আছে কাশ্মীরে, অনেক লম্বা লম্বা দেবদারু গাছের মতো। ওই গাছের ছায়াটা পানির উপর পড়ছে, যে কারণে ইট লুকস বিউটিফুল, তাই কি না? তো জায়গাটির চেনার ট্রিজের যে ছায়াটা পানির উপর পড়ছে। ইন দ্য ডিস্টেন্স এ গ্রামোফোন ওয়াজ প্লেইং। অনেক দূর থেকে একটা গ্রামোফোনের রেকর্ড ভেসে আসছে। অ্যান্ড দ্য মিউজিক ফ্লোটেড ওভার দ্য ওয়াটার। এবং পানির উপর দিয়ে মিউজিক ভেসে যাচ্ছে। খুব আর অবাক করার বিষয় না যে পানির উপর দিয়ে মিউজিক ভেসে যাওয়া কি সম্ভব? দেখা কি সম্ভব? তা কে দেখছে এটা? লেডি না আই? রাইট, আই। তাহলে আইটা কী পরিমাণ হ্যালুসিনেশন, মতিভ্রমের মধ্যে আছে, তাই কিনা? মানে সে দেখছে কি, লেডির পাশে যখন দাঁড়ায় আছে ব্রিজের রেলিং ধরে, তখন ওই দূর থেকে যেন গ্রামোফোনের রেকর্ড সে শুনতে পাচ্ছে কানের মধ্যে, এবং সে পানির উপরে কি দেখছে? পানির উপর দিয়ে মিউজিক ভেসে আসা দেখছে। তাহলে বোঝা গেছে সে একটা হ্যালুসিনেশনের মধ্যে আছে। কেন? মানে সে একটা রোম্যান্টিক চেতনার মধ্যে আছে। তারপর বলো, floated over the river. We stood there for a long time without saying a word to each other. আমরা একে অপরের সাথে কথা না বলে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে রইলাম সেখানে। কোথায় দাঁড়িয়ে রইলাম? ওই যে ব্রিজের রেলিং ধরে নিচে পানির দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। আই থিঙ্ক দ্য পার্টিং ওয়াজ ডিস্টার্বিং হার। আমার মনে হয় এই বিদায়টা তাকে ব্যাঘাত ঘটাচ্ছে। তাহলে গত পার্টিং মানে কি বললাম? বিদায়। পার্টিং ওয়াজ ডিস্টার্বিং হার। দেয়ার ওয়াজ সামথিং হুইচ শি কুড নট হ্যাভ এক্সপ্লেইন। তাহলে
লেডির মধ্যে এমন কিছু ঘটে যাচ্ছে তা সে ব্যাখ্যা করতে পারছে না, অ্যান্ড হুইচ শি ওয়াজ ট্রাইং টু এক্সপ্রেস, কিন্তু সে বলতে চাচ্ছে কিছু কিন্তু বলতে পারছে না। বলতো আসলে কি লেডির মধ্যে এই ধরনের কোনো ভ্রান্তি কাজ করছে, নাকি ওর নিজের একান্ত ভাবনা? একান্ত ভাবনা। তাহলে সে কিছু মানে বলছে যে লেডির মনস্তাত্ত্বিক ব্যাপারটা যেন ও নিজেই কল্পনা করে করে এই সাজিয়ে গুছিয়ে সে কথাগুলো বলছে, তাই কিনা? যে তার মধ্যে এমন কিছু ঘটে যাচ্ছে যেন সে ব্যাখ্যা করতে পারছে না, সে আবার চেষ্টা করছে সেটাগুলো আমাকে বলতে। ইট মাইট হ্যাভ বিন জাস্ট এ ফ্যান্সি অফ হার ওন, ফ্যান্সি মানে কল্পনা, এটা হতে পারে তার একান্ত কল্পনা। আবার সে ভাবছে যে আমি যা ভাবছি সেটা নাও হতে পারে, এটা তার নিজস্ব একান্ত কল্পনাও হতে পারে। অর ইট মে হ্যাভ বিন সাবকনশিয়াস নলেজ অফ দ্য সিক্রেট, অথবা হতে পারে তার একটা সিক্রেট বা একটা গোপন অবচেতন মনের একটা ভাবনা। এটা যৌক্তিকভাবে এটাও চিন্তা করছে, আর অযৌক্তিকভাবে লেডিকে মানে লেডিকে রিড করার চেষ্টা করছে। কনজিউমিং প্যাশন অফ হার অ্যাটেন্ডেন্ট, হার অ্যাটেন্ডেন্ট বলতে ও নিজের কথা বলছে, নাকি এই আমার মতো হতদরিদ্র অ্যাটেন্ডেন্টের প্রতি তার এক ধরনের আবেগ কাজ করছে। কনজিউমিং প্যাশন, চাপা একটা আবেগ, পূর্ণ একটা আবেগ কাজ করছে। দ্যাট ওয়াজ অ্যাফেক্টিং হার অন দিস কাম অ্যান্ড বিউটিফুল নাইট, এই সব কিছুই যেন তাকে ব্যাঘাত ঘটাচ্ছে এই ঠান্ডা এবং শীতল রাত্রে। অ্যাজ উই ট্যারিড অন দ্য ব্রিজ, ট্যারিডের নিচে আন্ডারলাইন করো, অ্যাজ উই ট্যারিড অন দ্য ব্রিজ। কী হতে পারে? আমরা যখন ব্রিজের ওপর ট্যারিড করলাম, অবস্থান করলাম, বা আমরা যখন দেরি করলাম, তাই না, ওখানে ডিলেট করলাম, তখন যেন এই সমস্ত শীতল এবং ঠান্ডা রাতটা যেন সব আমাদের ব্যাঘাত ঘটাচ্ছে তাকে। ইট সেম টু মি দ্যাট উই স্টুড দেয়ার ফর এজাস, আমাদের কাছে মনে হলো যে আমরা যেন এখানে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছি, তাই না? অ্যাজ ইফ নেইদার অফ আস ডেয়ার ব্রেক দ্য ম্যাজিক স্পেল অফ দ্য নাইট অ্যান্ড দ্য মিউজিক, যেন আমাদের দুজনের কেউই এই রাত্রি এবং মিউজিকের যে জাদু সেটাকে ভাঙতে পারছে না। মানে একটা সম্মোহনী একটা কী বল চিন্তাভাবনা, তাই কিনা? যেন আমরা রাত্রি এবং মিউজিকের যে স্পেলটা, তাই না, সম্মোহনী শক্তি, জাদু, সেটাকে আমরা যেন ভাঙতে পারছিলাম না। মানে নীরবতাকে যেন আমরা ভাঙতে পারছিলাম না। আসলে নীরবতার যথেষ্ট কারণ ছিল। বলতো হোয়াই ডিড দ্য লেডি নট টক টু দ্য আই, এখানে আইয়ের কথা কিন্তু আইটা বলছি, বলতো আইটা কি কে হতে পারে? যে সার্ভ করছিল তাকে, তাই না, ডিনার। যেন আমরা কেউই এই রাত্রি এবং মানে এই মিউজিকের স্পেলটাকে, ম্যাজিক স্পেলটাকে আমরা যেন ভাঙতে পারছিলাম না। আওয়ার হাউস বোট ওয়াজ অনলি এ ইয়ার্ডস ফ্রম দ্য ব্রিজ, আমার হাউস বোট ধরে নাও একটা প্যাডেল বোট, রোম্যান্টিক জায়গা থাকে না, মানে ধরো তুমি একটা পদ্মা নদীর ধারেই ঘুরতে গেছো, তাই না, টিপাতে গেছো, তো ওখানে দেখা যায় মাঝে মাঝে স্পিড বোট থাকে না? তো এরকম কমার্শিয়াল জায়গায় কিছু হাউস বোট আছে, যেমন চিড়িয়াখানায় যখন যাও বা ইয়েতে যাও, তখন দেখো না যে পুকুরের মতো কোনো জায়গায় একটা প্যাডেল বোট থাকে, ইচ্ছা করলে তুমি প্যাডেল করে সেখানে যেতে পারো। তাহলে এখানে বলো তো, এই যে যেখানে ওরা বাংলোতে উঠেছিল লেডি, এবং যেখানে হোটেলে খেলো, এই দুইটার মাঝখানে তো ব্রিজের নিচে হচ্ছে কি একটা ক্যানেল, এবং ক্যানেলে ইচ্ছা করলে ওরা ব্রিজ হেঁটেও পার হতে পারে, আবার যদি চাই যে হাউস বোটে করে চলে যাবে, তাহলেও সে সুযোগটা আছে। তো হাউস বোট ওয়াজ অনলি এ ফিউ ইয়ার্ডস অ্যাওয়ে, মাত্র কয়েক গজ দূরে ফ্রম দ্য ব্রিজ থেকে। অ্যান্ড দ্য গুড নাইট ওয়াজ দ্য অনলি ওয়ার্ড দ্যাট পাস বিটুইন আস, এবং আমাদের মধ্যে একটা শব্দ অতিবাহিত হলো, সেটা কি? গুড নাইট। গুড নাইট মানে কে বললো? ধরো লেডি কোনো কথা বলছিল না, কিন্তু একটা কথা বললো, গুড নাইট। মানে কি? মানে হচ্ছে যে আপনি এখান থেকে চলে যান, আমি একা একা থাকি। তাহলে আহম্মক সেটা বুঝতে পারলো না, তাই না? আহম্মকটা হচ্ছে আই নাকি? দ্যাট পাস বিটুইন আস অ্যান্ড উই অ্যাজ উই পার্টেড, আমরা যখন বিদায়ের ব্যাপারটা আসলো, এভরিথিং দেন ওয়েন্ট ইন টু দ্য ডার্কনেস, তারপরে সব কিছু কেন অন্ধকারে ডুবে গেল। দ্য মেইল লরি কেম আপ টু দ্য ব্রিজ টু টেক হার অ্যাওয়ে ফ্রম দ্য রোম্যান্টিক সিটি অফ শ্রীনগর। মেইল লরি হচ্ছে ওই শ্রীনগরে, অর্থাৎ কাশ্মীর, তাই না? কাশ্মীর শ্রীনগরে দেখা যায় ওদের হচ্ছে, আমাদের যেমন গাড়ি ক্যাব পাওয়া যায়, কার পাওয়া যায় ভাড়া করা, ওরা তেমনি ওই মেইল লরি, ওদের জিপ গাড়ির মতো, ওই জিপ গাড়িটা ওদের ওইখানে পাওয়া যায় কাশ্মীরে। তো ওইটা তার মানে লেডির আগে থেকে বলা ছিল যে ড্রাইভারকে, এই মেইল লরির ড্রাইভারকে বলা ছিল যে আমি ডিনার করে এই ক্যানেলের উপর দাঁড়াবো, এই ব্রিজের পাশে দাঁড়াবো, এবং এই সময় এসে আপনি আমাকে এখান থেকে ক্যারি করে নিয়ে যাবেন। তাহলে বলো তো, এই যে মিস জন, উনি এই কথাটা বলছে না, উনি তো চলে যাবেন। বলতো তাহলে মিসেস রোডস যিনি, উনি কি আসছেন না উনি ওই আছেন, বাংলোতেই আছেন, তাই কি? উনি আসেন নাই। আর আসেন নাই বলেই কিন্তু এই আইটা চান্স পেয়েছে লেডির সাথে রোম্যান্টিক কিছু সময় একসাথে দাঁড়িয়ে থাকার, তাই কিনা?
তারপর বলছে কেম আপ টু দ্য ব্রিজ টু টেক হার অ্যাওয়ে। এটা কে বলছে? এটা কিন্তু আই বলছে যে মেল লরিটা আসলো ব্রিজের কাছে টু টেক হার অ্যাওয়ে, আর তাকে নিয়ে যেতে ফ্রম দ্য রোম্যান্টিক সিটি অফ শ্রীনগর, শ্রীনগরের রোম্যান্টিক সিটি থেকে, অ্যান্ড অ্যাওয়ে ফ্রম মি। বলছে শুধুমাত্র শ্রীনগরের রোম্যান্টিক সিটি থেকেই না, আমার কাছ থেকে দূরে নেওয়ার জন্য মেল লরিটা আসলো। আফটার শি হ্যাড টেকেন সিট আই পুট এ উলেন রাগ ওভার দ্য নিজ। নি মানে কি? নি হাঁটু। তাহলে সে যখন কিসে ওই মেল লরিতে বসলো লেডি, তখন আমার কাছে যে উলেন রাগ মানে কি, একটা উলের তৈরি চাদর, তাই না, রাগ। তাহলে উলের চাদরটা ওই ঠান্ডা লাগলে লেডি ওনার কাছ থেকে চেয়ে নিত। তাহলে বলতো ওই লোকটা, ওই আইটা যার কথা বলা হচ্ছে, উনি উলের চাদরটা ক্যারি করতো। তাহলে এনার পরিচয় কী হতে পারে? আই ট্যুরিস্ট গাইড, রাইট। তাহলে গাইড হয়ে চিন্তা করছো যে কত রোম্যান্টিক চিন্তা করে ফেলতেছে, তাই না? আসলে রোম্যান্টিক চিন্তা করতে তো কোনো কষ্ট লাগে না, তাই না? সেই কারণে একটু চিন্তা করে ফেলছে। তো বলছে যে ওই লেডি কিন্তু আগে থেকে বলা ছিল যে ড্রাইভারকে, যে আমি এখান থেকে, কিন্তু ড্রাইভারকে কি বলা ছিল সেটা তো আর এই আই জানে না, এই ট্যুরিস্ট গাইডটা জানে না, তাই কি না? তো সেই কারণে যখন ওই জিপ গাড়িটা আসে, মেল লরিটা আসে, তখন যখন ওই মেল গাড়িতে লেডি বসে, তখন ওর বুকের মধ্যে হু হু করে উঠলো না যে লেডিটা আমাকে তো এই রোম্যান্টিক সিটি থেকে চলে যাচ্ছে, আমাকে ছেড়েও চলে যাচ্ছে। আচ্ছা, অ্যান্ড আফটার শি হ্যাড টেকেন হার সিট আই পুট এ উলেন রাগ ওভার হার নিজ। তাই না, আমি তার হাঁটুর উপরে ওইটা বিছিয়ে দিলাম। কেন? টু কিপ হার ওয়ার্ম অন দ্য জার্নি, যাতে তার ঠান্ডা না লাগে, তাই না, উষ্ণতার জন্য। অ্যান্ড শি হ্যান্ডেড মি এ 10 রুপি নোট। জাত গেল, তাই না? এবং তখন মহিলাটা তার ব্যাগ থেকে, তাই না, পার্স থেকে তাকে 10 রুপি নোট দিয়ে দিল। তাহলে বলতো এর থেকে বোঝা যায় না যে লেডির মধ্যে আসলে কোনো রোম্যান্টিক ভাবনা ওই লোকের প্রতি ছিল না। তাহলে এটা একক ভাবনা না? আচ্ছা, অ্যান্ড অ্যাজ রোম্যান্টিক। তারপর যে হ্যান্ডেড মি এ 10 রুপি নোট, তার লেডিটা আমাকে 10 রুপি নোট বের করে দিল অ্যাজ পার্টিং গিফট, বিদায় গিফট হিসাবে। অ্যান্ড সুইটলি সেইড গুড বাই। তাহলে লেডি একেবারে নিষ্ঠুর না, সে শুধু তাকে 10 টাকা দিয়েই তার স্বপ্নটাকে নষ্ট করে দূর করে দিল না। সে লেডি মানে মানবিক ছিল বলেই তাকে সেইড গুড বাই, তাই কিনা, বিদায়। আই ওয়াচড হার ওয়েভ হার হ্যান্ড। আমি তার হাত নাড়ানো দেখলাম। টিল দ্য লরি ওয়াজ আউট অফ সাইট। যতক্ষণ লরিটা দৃষ্টির চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত লেডি হাত নাড়িয়ে গেল। তার লেডির এখানে মানবিক সেন্টিমেন্টের ব্যাপারটাও প্রকাশ পেল, তাই কিনা। দেন আই রিয়ালাইজড হোয়াট আই হ্যাড লস্ট অ্যান্ড লস্ট ফর এভার। তারপরে আমি বুঝলাম যা কিছু হারালাম সারা জীবনের জন্য হারালাম। বলো তো, খুব সুন্দর না? এখন বলো, এই 10 টাকা দেওয়াটা কি মানবিক না অমানবিক? নাকি মানবিক? দেখি কে কার চিন্তায়। হ্যাঁ, ও তো ভাবেনি, রিয়েলাইজ করতে পারেনি ওকে পছন্দ করে। রাইট। কারণ ও যদি বলতো তাহলে ওটা 10 টাকা না দেওয়াটা অমানবিক। রাইট। আচ্ছা, তাহলে বলো তো, লেডি কিন্তু বুঝতে পেরেছিল যে এই লোকটার প্রকাশ করতে চাই কোনো কিছু, এবং ওই যতক্ষণ পর্যন্ত রেলিংয়ে ওই লোকটাকে গুড বাই বলা পরে যাচ্ছে না, তখন বুঝতে পারছে যে এর আইকিউ বা একটু মানে দুর্বল আছে, তাই কিনা। এবং তারপরে যখন বুঝতে পারলো যে এই লোকের ভাবনা মানে চোখে মুখের এক্সপ্রেশনে লেডি কিন্তু অনেকখানি হাইলি এডুকেটেড, এবং সে সাইকোলজি বোঝে, এবং যে কারণে হ্যাঁ, তাই না, একটু 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 হায়ার হয় না, ক্রেডিট নিচ্ছে, হ্যাঁ, যে মেয়েদের সাইকোলজিটা একটু অ্যাডভান্স হয়। এবং এটা কারণটা কি জানো, আমি একটু অনলাইনে বলেই দিই। এর কারণ হচ্ছে যে যারা একটু উইকার পার্ট, দুর্বল, তারা তাদের আশপাশের প্রেডিটর সম্পর্কে তাদেরকে সচেতন থাকতে হয়। কি খুব মজার একটা না? সেই কারণে তাদের একটু বেশি আইকিউ শার্প হয়, তাই কিনা। তাই একটা সিংহের অতটা আইকিউ শার্প না হলেও চলে, কারণ ও জানে যে আমি আক্রমণ করতে পারি, কিন্তু আমাকে আক্রমণ সহজে কেউ করতে পারবে না। কি ক্লিয়ার না? তাহলে তোমার আমি কথাটা তুমি ক্রেডিট নিলা, আমি তোমাকে বললাম যে তোমার ক্রেডিট নেওয়ারটা এই কারণে, যৌক্তিক কারণেই আসলে আইকিউটা শার্প রাখতে হয়। আচ্ছা, ক্লিয়ার। তাহলে বলো তো, 10 রুপি নোটটা দেওয়া এটা কি ঠিক না বেঠিক? আচ্ছা, বেঠিক। তোমরা অতিরিক্ত মানবিক, কিন্তু তোমরা যদি যৌক্তিকভাবে চিন্তা করো, আচ্ছা বলো তো, ও যদি 10 রুপি না, লেডি যদি 10 রুপি নোট না দিত, তাহলে ও সারা জীবন লেডিকে প্রেমিকাই ভাবতে থাকতো, ভাঙানোর জন্য, রাইট। এবং সারা জীবন লেডিটা দোষী থাকতো, কারণ সে সারা জীবন স্বপ্নই দেখতে থাকলো লেডিকে। কিন্তু যখন সে 10 রুপি নোট বের করে দিল, তখন ক্লিয়ার করে গেল যে আপনি যা ইচ্ছা তাই ভেবেছেন, কিন্তু আমি আপনাকে কিভাবে ট্রিট করি সেটাই আমার ব্যাপার।
এবং সে 10 রুপি নোট একদম যৌক্তিকভাবে বের করে দিল। না, সেটাতে আবার ওভার এক্সপেকটেশন তৈরি হতো, তাই কিনা? তো সেটা নিশ্চয়ই হবে না। তো এই যে প্যাসেজটা নিশ্চয়ই আমি একবার সোর্স করতেই ঘাটতে আমার কাছে মনে হলো যে এটা খুব চমৎকার, এবং আসলে যে প্যাসেজগুলো নিশ্চয়ই সবার কাছে চিত্তাকর্ষক হবে, তাই কিনা, অ্যাট্রাকটিভ হবে। তাহলে এখন প্রশ্নগুলো আমি তোমাদের সাথে একটা শেয়ার করে যাই। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি একটু দেখালাম যে আমি কিভাবে ইন্টিমেটলি এখানে প্রিপারেশন নেওয়াই। যারা এর আগে কিছুক্ষণ আগে একটা ব্যাচ তারা শেষ করে গেল, আরেকটা ব্যাচে আমি জাস্ট একটু তাদেরকে দেখাচ্ছি মানে আমি আসলে ওই সময় রেকর্ড করি না, রেকর্ড করছি সবার স্বার্থে। এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা যাতে এইভাবে প্রিপারেশন নিতে পারো, এবং ওখানে আমি সম্ভব হলে ওইটা এই প্যাসেজটাও অ্যাটাচ করে দেবো। তাহলে আফটার রিডিং দ্য প্যাসেজ, হোয়াট ওয়াজ দ্য ম্যাটার উইথ দ্য অ্যাটেন্ডেন্ট অ্যাজ ইউ ওয়ার্কড উইথ মিস জোন টু দ্য হোটেল? বলতো হোটেলে মিস জোনের সাথে যখন অ্যাটেন্ডেন্টটা, এই যে এখন বোঝা গেল আইটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট মানে হচ্ছে ওখানে ট্যুরিস্ট গাইড। আচ্ছা, তখন জনের সাথে যখন হোটেল দিকে হাঁটলো তখন কি ঘটলো? অ্যাকচুয়ালি হি ওয়াজ থিঙ্কিং রোম্যান্টিক্যালি দ্যাট দিস লেডি মাইট বি মাইন, আমার হতে পারে, তাই কিনা? অ্যান্ড হি ফেল্ট লাইক টেলিং সামথিং টু দ্য লেডি, but he could not, তাই না? Because there was a very class difference between the lady and the attendant. একটা ক্লাস ডিফারেন্স ছিল না, সেই কারণে। এবং যৌক্তিকভাবে লেডি কোনো কথা বলেনি। লেডি যদি তার ইকুয়াল স্ট্যাটাসের হতো তার সাথে হয়তো একটা ফর্মালিটি মেনটেন করার জন্য কথা বলতো, কিন্তু লেডি তার সাথে কথা বলেনি। এবং এটা বলেনি, এটা ঠিক না বেঠিক? জাস্ট, তাই না? এখন বলো, তারপর বলছে যে হোয়াই ডিড দে নট টক টু ইচ আদার? এটা বলেই দিলাম, দে ডিড নট টক টু ইচ আদার বিকজ দেয়ার ওয়াজ এ বিগ ক্লাস ডিফারেন্স বিটুইন দেম, তাই না? অর ইভেন দ্য অ্যাটেন্ডেন্ট ওয়াজ নট অফ হার ওন স্টেটাস, তাই কিনা? দ্য অ্যাটেন্ডেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক, তাই না? দ্যাটস ওয়াই they did not talk to each other. After reading the passage, can you give reasons to show what caste the attendant belonged to? After reading the passage, I can give reasons to show that the attendant belonged to lower class. তাই না? Lower class rather. How could you come to know? Because if he were not lower class, he did not have so illusion in mind. তার মনের মধ্যে কোনো ভ্রান্তি কাজ করতো না, তাই কিনা? ইভেন হি কুড নট রিড দ্য সেন্টিমেন্ট অফ দ্য লেডি। সেটা একা ভেবে গেছে, লেডির মধ্যে তো তার মতো কোনো ভাবনা নেই। দ্যাটস ওয়াই দ্য অথর মেনশন দ্য চেনার ট্রিজ অফ কাশ্মীর, গিভ এ ব্রিফ বাট গ্রাফিক অফ দিস ট্রিজ। তাহলে বলছে যে এখানে চেনার ট্রিজ অফ কাশ্মীরের যে বর্ণনা দিয়েছে, কথা বলেছেন, তো ওর একটা গ্রাফিক বর্ণনা, ওর একটা লেখচিত্র বা আশপাশের চিত্রটা, তাহলে এখানে কিন্তু খুব বেশি দেওয়া নাই। তাহলে এটা নিয়ে তোমরা বলতে পারো যে চেনার ট্রিজ আর ভেরি টল ট্রিজ দ্যাট রিচেস হাই ইন টু দ্য স্কাই, তাই কিনা? অ্যান্ড চেনার ট্রিজ আর ভেরি beautiful to look at, and these trees are just located near the breeze, তাই না? So actually when the shadowy image of the trees fall on the water looks beautiful, তাই কিনা? এভাবে এইটুকু বর্ণনা দিলেই হবে। তারপর বলছে যে I think the parting was disturbing her. Was it the romantic atmosphere of the surrounding, the thought of having to leave Kashmir, the kindness of her attendant, or thoughts of home that were the cause of her disturbance? তাহলে বলো তো, আমার মনে হয় তাকে বিদায়টা ব্যাঘাত ঘটাচ্ছে। এটা কে বলছে? হাই মানে গাইড। হ্যাঁ, তো বলছে যে এটাকে রোম্যান্টিক অ্যাটমসফিয়ারের কারণ মানে লেডিটার রোম্যান্টিক অ্যাটমসফিয়ারে কি ডুবে গেছে সেটা, নাকি বলছে যে আজকে লেডি আমাকে ছেড়ে কাশ্মীর ছেড়ে চলে যাচ্ছে, সেই দুঃখে সে একটু চুপচাপ আছে। মানে এইগুলো সে বোঝাচ্ছে, নিজের ভাবনাগুলোই সে এখানে প্রকাশ করছে। দ্য কাইন্ডনেস অফ আর অ্যাটেন্ডেন্ট, নাকি আমার মতো এই হতদরিদ্র অ্যাটেন্ডেন্টের প্রতি তার এক ধরনের দয়া উতলে উঠছে। অর থটস অফ হোম, নাকি বাড়ি যাওয়ার ভাবনা তার মধ্যে কাজ করছে। দ্যাট ওয়ার দ্য কজ অফ দ্য ডিস্টারবেন্স। এই জিনিসগুলি তার ব্যাঘাত ঘটানোর মূল কারণ। তাহলে আসলে কোনোটাই না, তাই না? কোনোটাই না, অথবা হতে পারে
যে she was not really thinking these such, তাই না? Because actually the writer was thinking, the lady was thinking of her own. She did not have such illusion as the attendant had to, তাই না? সেই কারণে হয়তো এই ধরনের কোনো কিছু নেই। তো বলবো যে অ্যাকচুয়ালি শি ওয়াজ এনগ্রসড অফ হার ওন আইডিয়াস, তার নিজস্ব চিন্তাভাবনা নিয়েই সে ব্যস্ত ছিল, সেই কারণেই কোনো কিছু আসলে তাকে ব্যাঘাত ঘটানোর মতো কিছু ছিল না। হোয়াই ডাজ দ্য অথর কল শ্রীনগর রোম্যান্টিক সিটি, গিভ দ্য মিনিং অফ রোম্যান্টিক, শো হাউ ইট মে অ্যাপ্লাই টু শ্রীনগর। তাহলে দেখে কে বলতে পারো যে এই শ্রীনগরকে রোম্যান্টিক বলার কারণ দুইটা থাকতে পারে। একটা, দ্য ইনসিডেন্স ইজ ইটসেলফ ইজ রোম্যান্টিক, যে ঘটনাটা কেউ ধরো সে যোগ্য হোক বা না হোক, সে যে এত দূর রোম্যান্টিক্যালি চিন্তা করেছে, এই চিন্তাভাবনা অযৌক্তিক হলেও তার একটা ভ্যালু আছে, তাই কি না? তাহলে বলতো দ্য ইনসিডেন্ট ইটসেলফ ইজ রোম্যান্টিক, সেই কারণে বলা যায় যে এই শ্রীনগর সিটিকে রোম্যান্টিক বলা যায়। And even the natural atmosphere, natural surrounding is also very beautiful, romantic. So from both sides, if we add the both sides together, we can see Srinagar romantic city. আরেকটা মজার ইয়ে আছে যেটা তোমরা জানো, রোম্যান্টিসিজমের তিনটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে। একটা আমি বলেছিলাম, লাভ ফর বিউটি, লাভ ফর ইমাজিনেশন, লাভ ফর নেচার। আবার কী কী বলতো? লাভ ফর বিউটি, লাভ ফর ইমাজিনেশন, লাভ ফর নেচার। ধরো প্রথমে ওই যে অ্যাটেন্ডেন্ট, তার এইরকম ভাবনার কারণটা হচ্ছে যে সে প্রথমে তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। কেন? ও তো ওই যে ম্যারিড লেডি তাকে নিয়ে এরকম ভাবেনি, তাই না? তাহলে বলতো যে সে আনম্যারিড যে আছে মিস জোন, অ্যাকচুয়ালি দ্য বিউটি ফার্স্ট অ্যাট্রাক্টেড হিম, এভরিবডি, দ্য বিউটি মে অ্যাট্রাক্ট এভরিবডি অ্যাট ফার্স্ট। তারপরে বিউটির পরে ইমাজিনেশন তৈরি হয় যে সে যদি আমার চেয়ে বান্ধবীর চেয়ে বেশি কিছু হতো তাহলে আরও ভালো কিছু হতো। বলো তো এটা ইমাজিনেশন না? আর থার্ড যেটা, সে ভাবে যে তার সাথে হাত ধরে আমি যদি নদীর ধারে, পদ্মার ধারে টি বাঁধে যেতাম, একসাথে হাত ধরে ঘুরে বেড়াতাম, নেচারে ঘুরে বেড়াতাম, তার থার্ড ফ্যাক্টর হচ্ছে নেচার। তাহলে আবার বলো কী কী? লাভ ফর বিউটি, লাভ ফর ইমাজিনেশন, লাভ ফর নেচার। তাহলে এই তিনটার পারফেক্টলি কম্বিনেশন ছিল হচ্ছে এই শ্রীনগরে। সো after realizing all these actually qualities, we can say that Srinagar was a perfectly romantic city. তারপরে লাস্টে, why did Miss John give the attendant a 10 rupee note? A 10 rupee note, actually Miss John appropriately or justly gave the attendant a 10 rupee note, and it was right at that very situation, তাই কি না? বলতো ডু ফ্রেন্ডস ডু সাচ থিংস, এখানে আরেকটা প্রশ্ন আছে, ডু ফ্রেন্ডস ডু সাচ থিংস? নো, ইউজুয়ালি ফ্রেন্ডস নেভার just give any tips to the other friends, তাই কি না? So they are not friends according to the passage, they are not friends, so a friend can never do such, but whatever she did was all right, তাই কি না? লেডি যা করেছিল সেটা পারফেক্টলি ঠিক। If she did not give him the tips, means 10 rupee note, of course the man would suffer from more hallucination, তাই কি না? সে আরও বেশি হ্যালুসিনেশন ভুগতো, and that's why actually it would be a actually mental loss, a kind of actually কি বলা যায়, থটফুল লস, তাই না? এটা হতো এক ধরনের তার চিন্তাভাবনা একটা লস হয়ে যেত, তাই না? the person, the attendant kept thinking the lady for a longer period of time, তাই না? তার তো একটা শেষ দরকার। তো লেডি could appropriately just give him 10 rupee note as parting gift, meaning that actually she understood the sentiment of the attendant, and after that she gifted 10 rupee note to make a class difference that should have been, তাই না? যেটা অবশ্যই থাকা উচিত। So dear students, I hope you have enjoyed the passage, romantic passage of Srinagar, এবং এইভাবে তোমরা একটু প্যাসেজের প্রতি আগ্রহ নিয়ে পড়তে থাকো, এবং এটাতে 25 মার্ক। তো 25 মার্কের জন্য মানে 25 মার্ক, প্রত্যেকটা প্রশ্নের কোয়েশ্চেনের মানুষ থাকবে হচ্ছে 5। তো কাজে 5-এর জন্য অন্তত কখনো প্রশ্নের সেন্টিমেন্টের উপর নির্ভর করে যে সেটা 3 লাইনে হতে পারে, 5 লাইনে হতে পারে, আবার টোটাল বর্ণনা থেকে 7-8-10 লাইনেও হতে পারে, তাই কি না? তাহলে নিশ্চয়ই প্রশ্নের যেটা চেয়েছে অ্যাকর্ডিং টু দ্য asking of the question you have to answer. Thank you dear students for being with me, and
আমার মনে হয় যে এখানে আরেকটা জিনিস, সেটা হলো কম্পোজিশন থাকে হচ্ছে 25 মার্কের। সাপোজ আমি যদি বলি যে এখানে 3টা কম্পোজিশন আছে। নাম্বার 1, এ ট্রুলি হ্যাপি ম্যান। দেখ কোনটা আনসার করবা তুমি, আর ইয়োর ফিলোসফি অফ লাইফ। তাহলে ট্রুলি অনলি হ্যাপি ম্যান, যেটা আসলে লিখলে মানে তোমার হাত চলবে, এবং লেখার মাঝখানে হঠাৎ করে আইডিয়া শেষ হয়ে গেল না, সে আইডিয়া শেষ হলে আবার তুমি ফিরে আসার সময় পাবো না, কারণ 1 ঘন্টার মধ্যে তোমাকে প্যাসেজ কম্প্রিহেনশন করতে হবে এবং একটা এসে লিখতে হবে। তার মানে দুইটা যদি অর্ধেক করো 30 মিনিটস করে পাচ্ছ, 30 মিনিটের মধ্যে তোমাকে আনসার করতে হবে। এবং যেটাই ধরো, বিশেষ করে আমি প্রেফার করি যে এসেটা আগে আনসার করতে, কারণ এসেটা তো ছেড়ে দিলে সে চান্স পেলেও না। একটা কোয়েশ্চেন কোনো কারণে বাদ পড়লেও সে চান্স পাবে, কিন্তু এসে যদি না লেখে, 25 মার্ক যদি না লেখে, তাহলে সে চান্স পাবে না। কাজেই এটা দায়িত্ব মনে করে প্রথম এসে 3টা বা 2টা যেটাই থাকুক না, অল্টারনেটিভ 2-3টা থাকবে, তার মধ্যে যেটা লিখলে তার হাতে ফ্লুয়েন্সি আসে এবং আইডিয়া নিয়ে লেখা যায়, সেটাই সে বেছে নেবে, এবং যেটা বেছে নেবে সেটা 22 মিনিটের মধ্যে শেষ করবে, অ্যাট বেস্ট 22 মিনিট। কারণ যেটা প্রথম সে 20 থেকে 25 মিনিটের মধ্যে বা 22 থেকে 25 মিনিটের মধ্যে শেষ করলে, তাহলে বলতো 5 মিনিট আরও অতিরিক্ত সে বাঁচালো না। সেই বাঁচানোটা প্যাসেজ কম্প্রিহেনশন হয়তো বুঝতে 1বার রিডিং দিলে বুঝবে না, 2বার রিডিং দিলে বুঝবে, বা 3বার রিডিং দিলে বুঝবে। তখন এই 5 মিনিটটা বা 10 মিনিটটা যেটা বাঁচিয়েছে, সেইটা পরবর্তীতে প্যাসেজ কম্প্রিহেনশনে সে স্পেন্ড করবে, সেটা সময় নষ্ট হলো না, বরং ওই সময়টা বাঁচিয়ে সে এখানে বাজেট করতে পেরেছে। ঠিক আছে, তার দেখা যাবে 1বার রিডিং পড়ে বুঝবে না, তখন কোয়েশ্চেনে যেতে হয়। কোয়েশ্চেনে গেলেই বোঝা যায় যে, কোয়েশ্চেনের সেন্টিমেন্ট থেকে বোঝা যায় এখানে কে, মানে এখানে আসলে ক্যারেক্টার্স কারা, সেন্ট্রাল ক্যারেক্টার্স কী, এখানে কী ঘটেছে সেটা এখানে না বুঝলেও কোয়েশ্চেনে চাইতে দেখা যায় যে কোয়েশ্চেনের ভেতরে কিছু সাজেশন পাওয়া যায়। সেই সাজেশনটাকে কেন্দ্র করে প্যাসেজ পড়ে মানে সব আনসার করে আসলে সে ভালো করতে পারে। নট দ্যাট ইজি, কারণ 1 ঘন্টার মধ্যে দেখো 25 মার্কে একটা এসে লিখতে হয়, 4-5-6 পৃষ্ঠা ধরে, আবার একই সাথে 5টা কোয়েশ্চেন আনসার করতে হয় প্যাসেজটা পড়ার পরে। কাজে আমার কাছে প্রতি বছর দেখা যায় যে যারা শেষ 10 জন আসে, তাদের মধ্যে 8 জন 9 জন করে চান্স পেয়ে যায়। একটাই কারণে, সেটা হচ্ছে যে আমি প্রতিদিন এটা প্র্যাকটিস করি। দিস ইজ অল অ্যাবাউট। এবং আমি এর পরে মানে আমাকে অনেকেই আসলে অনলাইনে রিকোয়েস্ট করলে, আসলে বিচ্ছিন্নভাবে রিকোয়েস্ট করলে আসলে তাদের সাড়া দিইনি। এতে দেখা গেছে যে না, আমি যদি একটু সাড়া দিই, তাহলে নিশ্চয়ই আরও অনেকেই অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ পাবে, কারণ এটা একমাত্র কোর্স যেটা সারা বাংলাদেশে একেবারেই নাই, আমি করে থাকি, এবং দীর্ঘ 21-22 বছর ধরে এই প্রিপারেশনটা আমার সাথেই থাকে। Thank you for being with me and being my attentive listener, and I feel delighted to teach you all. Thank you very much.